আমরা সি প্রোগ্রামিং এর বিভিন্ন ধরনের স্টেটমেন্টের আউটপুট কিভাবে বের করতে হয় সেই নিয়মগুলো শিখব। বলতে কি বোঝায়, প্রোগ্রামে ব্যবহৃত প্রতিটা লাইন বা সেমিকোলন যুক্ত প্রতিটা লাইনকে আমরা কি বলি, স্টেটমেন্ট জানি। আমরা জানি যে সি প্রোগ্রামিং লেখার সময় আমরা প্রতিটা লাইনের শেষে একটা করে সেমিকোলন ব্যবহার করি। তো প্রোগ্রামে ব্যবহৃত প্রতিটি লাইন বা সেমিকোলন যুক্ত প্রোগ্রামের প্রতিটি লাইনকে আমরা কি বলি, স্টেটমেন্ট বলি। তো কিছু কিছু ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট আছে, যে ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টগুলো দেয়া থাকলে আমাদের কাছে তার আউটপুট জানতে চাওয়া হয়। যেমন আমরা যদি একটা স্টেটমেন্ট এরকম লিখি, আমাদের একটা স্টেটমেন্ট এরকম দেওয়া হলো যেখানে এক্স ইকুয়াল, আমাদের ইনিশিয়ালাইজেশনের মান দেওয়া আছে 100। আমাদেরকে একটা স্টেটমেন্ট এরকম দিচ্ছে যে এক্স ইকুয়াল x%10। হ্যাঁ, এরপরে প্রশ্ন দিচ্ছে যে উদ্দীপকের এক্স এর মান কোনটি। আমরা যদি একটু প্রশ্নটাও লিখে নেই, যে মানটা কিন্তু আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে যে এক্স এর প্রাপ্ত মান, এই এক্স এর প্রাপ্ত মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এটা আমরা কিভাবে নির্ণয় করব? তো এই ধরনের স্টেটমেন্ট বা ম্যাথমেটিক্যাল যে স্টেটমেন্ট, এখান থেকে যে প্রশ্নগুলো আসবে, এই প্রশ্নগুলো সমাধানের জন্য আমাদের অবশ্যই প্রোগ্রামে ব্যবহৃত যে অপারেটর, সেই অপারেটরগুলো জানতে হবে। প্রোগ্রামের অনেক ধরনের অপারেটর আছে, আমাদের সিলেবাসে যে 7 থেকে 8 ধরনের অপারেটর আছে, এই অপারেটরগুলো জানতে হবে। এর ধরনের অপারেটর কি? যেমন আছে এরিথমেটিক বা গাণিতিক অপারেটর, এগুলো হচ্ছে প্লাস মাইনাস, গুণ ভাগ ভাগশেষ, অ্যাসাইনমেন্ট অপারেটর, ইকুয়াল প্লাস ইকুয়াল মাইনাস ইকুয়াল, লজিক্যাল অপারেটর আমরা জানি 3টা। এগুলো আমরা প্রোগ্রাম লেখার সময় ব্যবহার করি। একটা লজিক্যাল অ্যান্ড, একটা লজিক্যাল অর, একটা হচ্ছে লজিক্যাল নট। এরকম রিলেশনাল অপারেটর আছে, গ্রেটার দেন, লেস দেন, রিলেশনাল অপারেটর 6টা। তো অপারেটর সম্বন্ধে আমাদের আলাদা একটা টিউটোরিয়াল আছে। তোমরা যারা অপারেটর সম্পর্কে ধারণা নাই বা এই টিউটোরিয়ালটি দেখোনি, তোমরা সেই টিউটোরিয়ালটি দেখে নিবা। তারপরে এই আলোচনাগুলোর সময় আমরা যে অপারেটরগুলো প্রশ্নে পাবো, সেগুলোর ব্যবহার আমরা সাথে সাথে জেনে নিব। তো এখানে দেখো দুইটা অপারেটর ব্যবহার করা হয়েছে। এখানে একটা অপারেটর হচ্ছে ইকুয়াল। আমরা যদি অপারেটরগুলোকে একটু আলাদাভাবে দেখি, হ্যাঁ, এখানে এই যে ইকুয়াল হচ্ছে একটা অপারেটর, এবং এখানে পার্সেন্টেজ যেটা ব্যবহার করা হয়েছে এটা একটা অপারেটর। ইকুয়ালকে আমরা বলি হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। ইকুয়ালকে কি বলা হয়? ইকুয়ালকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। হ্যাঁ, আর এখানে যে আরেকটা কি দেয়া আছে, পার্সেন্টেজ। তো পার্সেন্টেজ চিহ্নটাকে আমরা বলি হচ্ছে অ্যারিথমেটিক বা গাণিতিক অপারেটর। পার্সেন্টেজ চিহ্নকে কি বলা হয়? অ্যারিথমেটিক বা গাণিতিক অপারেটর বলা হয়। তো আমাদের এখানে পার্সেন্টেজ এবং স্ল্যাশ, এই দুইটার মধ্যে একটু পার্থক্য বুঝতে হবে, তারপরে আমরা এই সমাধানটাতে আসব। তো একটা অপারেটর গাণিতিক অপারেটর আছে স্ল্যাশ, আরেকটা গাণিতিক অপারেটর আছে পার্সেন্টেজ। এই দুইটার ব্যবহার বিধি আমাদের খুবই স্পষ্টভাবে মনে রাখতে হবে, কারণ এটা নিয়ে অনেকেরই কনফিউশন সৃষ্টি হয়। তো এখানে এই যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ দ্বারা বোঝায় হচ্ছে ভাগফল অংশের মান। পার্সেন্টেজ দ্বারা কি বোঝায়? ভাগফল যে অংশ আছে সেই ভাগফল অংশের মান। এবং পার্সেন্টেজ দ্বারা কি বোঝায়? ভাগশেষ যে অংশ আছে সেই ভাগশেষ অংশের মান। তো আমরা যদি একটু উদাহরণ আকারে বিষয়টা বোঝার চেষ্টা করি, দেখো তাহলে বিষয়টা কিরকম হবে। সাপোজ মনে করো আমরা 2 দিয়ে 5 এই মানটাকে আমরা ভাগ করব, তাহলে তোমরা নিশ্চয়ই জানো 2 দ্বারা 5কে ভাগ দিলে আমাদের ভাগফলের মান আসবে কত? 2। তাহলে এখানে আমরা পাবো 4, 5 থেকে 4 বাদ দিলে আমরা পাবো 1। তো এখানে এই যে 2, এই 2 মানটাকে আমরা কি হিসেবে জানি বলো তো? এখানে 2 যে মান, এই মানটাকে আমরা জানি হচ্ছে ভাগফল হিসাবে, আর 1 যে মান, এই মানটাকে আমরা জানি ভাগশেষ হিসাবে। 2 মানটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি ভাগফলের মান। হ্যাঁ, আর এই যে 1 মান, এই মানটাকে আমরা কি বলতেছি? ভাগ শেষের মান। আচ্ছা, এখন যদি তুমি ভাগফল হিসেবে রেজাল্ট পেতে চাও, তাহলে তোমাকে এক ধরনের স্টেটমেন্ট লিখতে হবে। আর যদি তুমি ভাগশেষ হিসেবে রেজাল্ট পেতে চাও, তাহলে তোমাকে আরেক ধরনের স্টেটমেন্ট লিখবে। তো আমরা যদি এই ভাগফলের মানটা অর্থাৎ 2টাকে রেজাল্ট হিসেবে কাউন্ট করতে চাই, তাহলে আমাকে যে স্টেটমেন্টটা লিখতে হবে, সেই স্টেটমেন্টটা হচ্ছে এরকম: 5/2, অর্থাৎ 2 দ্বারা 5কে ভাগ দিয়ে তার ভাগফলের মান হচ্ছে এটা। তুমি যখন প্রোগ্রামিং স্টেটমেন্ট 5/2 লিখবা, তখন তোমার আউটপুট স্ক্রিনে আউটপুট প্রদর্শিত হবে 2, কারণ এই স্ল্যাশ দ্বারা কোন রেজাল্টটাকে প্রোগ্রামিং এ কাউন্ট করা হয়? ভাগফলের যে রেজাল্ট বা ভাগফলের যে মান, সেই মানটাকে কাউন্ট করা হয়। এখন যদি আমি 1 মানটাকে বা ভাগশেষের মানটাকে প্রোগ্রামিং স্টেটমেন্ট আউটপুট হিসেবে দেখতে চাই, তাহলে আমাকে সেখানে স্টেটমেন্ট লিখতে হবে 5%2। আমি যদি লিখি 5%2, তখন আমার প্রোগ্রামিং আউটপুট স্টেটমেন্টের আউটপুট আসবে হচ্ছে 1, কারণ আমরা আগেই জেনে নিছি যে পার্সেন্টেজ দ্বারা প্রোগ্রামে কোন অংশের মানটাকে কাউন্ট করা? ভাগশেষের যে মান আছে সেই ভাগশেষের মানটাকে। তাহলে আমরা জানলাম যে যদি স্টেটমেন্টে স্ল্যাশ দেওয়া থাকে, সেই স্ল্যাশ দ্বারা আমাদেরকে ওই সেখানে মানগুলোর ভাগফলের মানটাকে কাউন্ট বোঝাবে। আর যদি স্টেটমেন্টে পার্সেন্টেজ দেওয়া থাকে, তাহলে আমাদের অবশ্যই সেখানে কোন মানটাকে কাউন্ট করতে হবে? ভাগশেষের মানটাকে। এখন আমরা আমাদের যে স্টেটমেন্ট দেওয়া ছিল, সেই স্টেটমেন্টটাতে আসি, দেখি যে এই স্টেটমেন্টের সমাধান করলে রেজাল্টটা কি পাওয়া যাবে। তো তোমরা একটু ভালোভাবে খেয়াল করে দেখো, এখানে যে মানটা দেওয়া আছে, এক্স এর ইনিশিয়ালাইজেশনের মান কত দিয়েছে? 100। তাই এই এক্স এর মান কত? 100, এবং সেটাকে আমাদেরকে কত দিয়ে ভাগ দিতে বলছে? 10 দিয়ে। এখন 10 দিয়ে 100কে ভাগ দিয়ে তোমাকে দেখতে হবে যে তোমাকে ভাগফলের রেজাল্টটা কাউন্ট করতে বলছে নাকি ভাগশেষটা। তো তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো, যেহেতু এখানে অপারেটর হিসেবে পার্সেন্টেজ আছে, আর পার্সেন্টেজ থাকলে কোন মানটাকে আমাদেরকে কাউন্ট করতে হবে? ভাগশেষে যে মানটা থাকবে সেটা। তাহলে আমরা যদি এক্স এর মান এখানে 100 বসায় নেই, তাহলে 100%10, অর্থাৎ 10 দিয়ে 100কে ভাগ দিয়ে তার যে ভাগশেষ,
সেই ভাগশেষের মানটা এখানে এক্স এর রেজাল্ট হিসেবে কাউন্ট করতে হবে। তো তোমরা নিশ্চয়ই জানো আমরা যদি 10 দিয়ে 100কে ভাগ দেই তাহলে তার যে ভাগশেষের মান সেই মানটা অবশ্যই আমরা কত পাবো, 0 পাবো। হ্যাঁ, তাহলে এখানে এক্স এর যে মান সেই এক্স এর মান বা রেজাল্ট যেটা সেটা হবে 0। তাহলে এখানে যে তোমাদের প্রশ্ন বলছে যে এক্স এর মান নিচের কোনটি, তাহলে অবশ্যই তোমরা রেজাল্ট হিসেবে এখন বলে দিতে পারবা যে এক্স এর মান হচ্ছে 0। কেন 0? কারণ আমাদেরকে এখানে পার্সেন্টেজ অপারেটর ব্যবহার করে স্টেটমেন্টটা দেয়া আছে, আর আমরা জানিয়ে নিলাম যে পার্সেন্টেজ অপারেটর থাকলে কোন রেজাল্টটাকে কাউন্ট করতে হয়, ভাগশেষের যে মান সেই মানটাকে। তো যদি স্টেটমেন্টটা তোমাদেরকে একটু চেঞ্জ করে দেয়া হয়তো, সাপোজ তোমাদেরকে মনে করো যে স্টেটমেন্টটা দেয়া আছে এরকম যে x ইকুয়াল এক্স ডিভাইডেড বাই 10 এরকম দেয়া আছে, এখানে বাকি সব মান ঠিক আছে, এক্স এর ইনিশিয়ালাইজেশনের মান আমরা আবারও ধরে নিলাম 100। এবার স্টেটমেন্টে অপারেটর হিসেবে দেয়া আছে স্ল্যাশ। হ্যাঁ, এবার অপারেটর পার্সেন্টেজ নেই, স্ল্যাশ আছে, তাহলে তোমরা এখন বলতে পারবা যে রেজাল্টটা কত আসবে। তো তোমরা নিশ্চয়ই বলতে পারবা। কেন বলতে পারবা? কারণ পার্সেন্টেজ দ্বারা কি বোঝায়, ভাগফলের যে রেজাল্ট সে ভাগফলের রেজাল্টটা বোঝায়। আর আমরা জানি যে এক্স এর মান হচ্ছে এখানে 100, আর 10 দিয়ে যদি আমরা 100কে ভাগ দিই তাহলে এক্স এর নতুন যে মান সেই মানটা কত হয়ে যাবে, 10 হয়ে যাবে। কেন? কারণ স্ল্যাশ দ্বারা কোন রেজাল্টটাকে কাউন্ট করা, ভাগফল, আর 10 দিয়ে 100কে ভাগ দিলে নিশ্চয়ই তার ভাগফল অবশ্যই আমরা কত পাবো, 10 পাবো। তাহলে এ ধরনের যদি কোনো স্টেটমেন্ট তোমাদেরকে দেয় তাহলে তোমরা খেয়াল করে দেখবা যে তোমাদেরকে সেখানে স্টেটমেন্টে স্ল্যাশ দিয়ে দেয়া আছে না পার্সেন্টেজ দিয়ে। আমি আবারও রিপিট করতেছি, স্ল্যাশ দেয়া থাকলে আমরা ভাগফলের মানটাকে কাউন্ট করব, আর যদি পার্সেন্টেজ দেয়া থাকে তাহলে আমরা ভাগশেষ বা অবশিষ্ট যে মানটা থাকবে সেই মানটাকে কাউন্ট করব। তো এভাবে তোমরা স্টেটমেন্টগুলো সমাধান করে নিতে পারবা। আমরা এখন আরো কিছু স্টেটমেন্ট সমাধান করে দেখব যে কিভাবে বিভিন্ন ধরনের স্টেটমেন্টে সি প্রোগ্রামিং এ আউটপুট বের করতে হয়। খেয়াল করে দেখো, এখানে আরেকটা স্টেটমেন্ট দেয়া আছে, এক্স দিয়ে একটা স্টেটমেন্ট দেয়া আছে, প্রোগ্রামিং স্টেটমেন্ট। আমাদের কাছে পুনরায় এক্স এর যে মান সেই মানটা জানতে চাইছে। তো আমাদের এতটুকু অংশ ক্যালকুলেশন করে এক্স এর যে মানটা জমা হবে সেই মানটা রেজাল্ট হিসেবে কি হবে সেই মানটা আমাদের কাছে জানতে চাইছে। তো এর জন্য আমাদের প্রোগ্রামিং স্টেটমেন্টে ব্যবহৃত যে অপারেটর এবং তাদের যে ফাংশন, সেই ফাংশনগুলো কিভাবে কাজ করে সেটা সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। তো এতটুকু অংশ তোমরা নিশ্চয়ই সমাধান করতে পারবা, কারণ আমরা একটু আগেই এই অপারেটর অর্থাৎ অ্যারিথমেটিক বা গাণিতিক অপারেটরে পার্সেন্টেজ থাকলে কিভাবে সমাধান করতে হয় এবং স্ল্যাশ থাকলে কিভাবে সমাধান করতে হয় এটা কিন্তু আমরা জানে নিলাম। তো এখন এখানে একটা নতুন ফাংশন ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে POW দ্বারা কিছু মান দেয়া আছে। তো এই ফাংশনটা যদি তোমাদের কাছে অজানা থাকে তাহলে আমি একটু তোমাদের জানাই দেই। এখানে POW বা পাও ফাংশন দ্বারা পাওয়ার নির্দেশ করা হয়। তো তোমরা পাওয়ার বা সূচক সম্বন্ধে নিশ্চয়ই জানো, আমরা জেনারেল ম্যাথমেটিক্সে সূচক বা পাওয়ার সংক্রান্ত অনেক ধরনের সমস্যার সমাধান করে থাকি। তো প্রোগ্রামিং এ কিন্তু আমরা পাওয়ারগুলো ব্যবহার করার জন্য যে ফাংশন ব্যবহার করি সেটাকে বলা হয় পাও বা POW ফাংশন। তো এই পাও ফাংশনটা লেখার সিনট্যাক্সটা কি? এই পাও ফাংশনটা লেখার সিনট্যাক্স হচ্ছে, সাপোজ তোমাকে যদি একটা মান এরকম দেয়া হয় যে x⁵, তাহলে এই x⁵ কে আমি প্রোগ্রামে কিভাবে স্টেটমেন্ট আকারে লিখবো, এর জন্য তোমাকে প্রোগ্রামিং এ যে পাওয়ার ফাংশন সেই পাওয়ার ফাংশনের যে সিনট্যাক্স সেই সিনট্যাক্সটা জানতে হবে। তো আমরা যদি সেই সিনট্যাক্সটা প্রথমে জানে নেই, তো পাওয়ার নির্দেশের জন্য আমরা যে ফাংশন ব্যবহার করব তার নাম হচ্ছে পাও বা POW। এরপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা জানি কোনো সূচককে প্রকাশ করতে গেলে অবশ্যই তার ভিত্তি থাকে এবং তার উপরে যে মানটা থাকে সেই মানটাকে আমরা বলি সূচক। তো প্রথমে আমরা দিব POW বা পাও ফাংশন, এরপরে প্রথম যে অংশটা সেই অংশের মানটা আমাদের ভিত্তির মান হিসেবে নির্দেশ করতে হবে এবং একটা কমা দিয়ে পরবর্তী অংশের যে মানটা সেই মানটাকে আমাদের পাওয়ার বা সূচকের মানটা হিসেবে নির্দেশ করে ফার্স্ট ব্র্যাকেট অংশটা আমাদেরকে ক্লোজ করে দিতে হবে। তো এখন যদি আমি x⁵ এই মানটাকে প্রোগ্রামিং স্টেটমেন্ট হিসেবে লিখতে চাই, তো যেহেতু আমি এখানে পাওয়ার নির্দেশ করে লিখবো তাহলে অবশ্যই আমাকে POW বা পাও ফাংশনটা লিখে নিতে হবে। এরপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রথম যে মানটা সেই মানটা আমরা ভিত্তির মান হিসেবে নির্দেশ করব। তো এখানে x কার মান? x হচ্ছে ভিত্তির মান। তাহলে এই যে ভিত্তির জায়গায় আমাকে অবশ্যই কত বসাইতে হবে? x বসাইতে হবে। এরপর আমরা একটা কমা দিব, কমা দিয়ে সূচকের মান যেটা সেটা তারপরে বসাইতে হবে। তাহলে আমরা এখানে কত বসাবো? 5 বসাবো। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা পাওয়ার ফাংশনটা প্রোগ্রামিংয়ে কিভাবে ব্যবহার করব। সাপোজ যদি তোমাকে এখন দেয়া হয় যে POW x, y, তাহলে এটা আমরা আউটপুট স্টেটমেন্ট কিভাবে পাবো? যেহেতু প্রথম মানটা ভিত্তি নির্দেশ করে তাহলে x কে আমাদেরকে বেস বা ভিত্তি হিসেবে কাউন্ট করতে হবে এবং পরবর্তী মানটা যেহেতু সূচকের মান নির্দেশ করে তাহলে y টাকে আমাদেরকে সূচক হিসেবে কাউন্ট করতে হবে। তাহলে পাওয়ার ফাংশন দ্বারা যদি কোনো কিছু লেখা থাকে তাহলে সেখানে ফার্স্ট ব্র্যাকেট অংশ বা প্যারেনথেসিস অংশের আমাদের প্রথম মানটাকে বেস বা ভিত্তি হিসেবে কাউন্ট করতে হবে এবং দ্বিতীয় যে মান সেই মানটাকে আমাদের পাওয়ার বা সূচক হিসেবে কাউন্ট করতে হবে। তো এতটুকু অংশ এবং এর পূর্বের স্টেটমেন্টের আলোচনাগুলো যদি তোমরা একটু ভালোভাবে বুঝে থাকো তাহলে কিন্তু আমরা এই স্টেটমেন্টটা এখন সহজেই সমাধান করতে পারবো। তো কিভাবে সমাধান করতে পারবো দেখো, যেহেতু এখানে পাও ব্যবহার করা আছে তার মানে এই অংশটা পাওয়ার হিসেবে নির্দেশ করতে হবে এবং আমরা পাওয়ারের প্রথম যে মান সেই মানটাকে কি হিসেবে জানি? ভিত্তি হিসেবে জানি। তাহলে 3 মানটা আমাদেরকে এখানে কি হিসেবে কাউন্ট করতে হবে? বেস হিসেবে কাউন্ট করতে হবে এবং পরবর্তী যে মান সেই মানটাকে আমরা পাওয়ার বা সূচক হিসেবে জানি। তাহলে এখানে যে 2 যে মান এই মানটা 3 এর পাওয়ার বা সূচক
সূচক হিসেবে কাউন্ট করতে হবে। এরপরে একটা অপারেটর আছে সেটা হচ্ছে প্লাস। এখন এতটুকু অংশ আমাদেরকে সমাধান করে নিতে হবে। তো এখানে যেহেতু পার্সেন্টেজ দেয়া আছে, তোমরা নিশ্চয়ই পূর্বের আলোচনা থেকে জানছো যে পার্সেন্টেজ দেয়া থাকলে আমরা কোন রেজাল্টটাকে কাউন্ট করব, ভাগশেষের যে মান সেই ভাগশেষের মানটাকে কাউন্ট করব। তো 2 দ্বারা 5কে যদি আমরা ভাগ করি তাহলে তার ভাগশেষ বা অবশিষ্ট যে মান সেই মানটা থাকবে 1। তাহলে এতটুকু অংশ সমাধান করে আমরা রেজাল্ট কত পাবো 1। তো এতটুকু অংশের মান আমরা এখানে বসাই দিলাম, তাহলে এখানে কত বসবে 1। এবং পরবর্তী অংশে যে +3 আসে সেই +3টা আমরা কাউন্ট করে নিলাম। এখন এতটুকু অংশ সমাধান করলেই তুমি x এর যে প্রাপ্ত ভ্যালু সেই ভ্যালুটা কিন্তু পেয়ে যাবে। তো আমরা একটু সমাধান করে দেখি x এর প্রাপ্ত ভ্যালু কত পাওয়া যায়। তাহলে 3 স্কয়ার, তাহলে 3 স্কয়ার কাউন্ট করলে আমরা পাই অবশ্যই 9, এখানে থাকলো 1 আর এদিকে থাকতেছে 3। তো এখন যোগ করে নাও, 9 আর 1 10 হবে, 10 আর 1 কত হবে 13। তাহলে x এর যে তোমাদের এখানে মানটা জানতে চাওয়া হয়েছে সেই x এর মান আমরা রেজাল্ট হিসেবে কত পেয়ে গেলাম, 13 পেয়ে গেলাম। তো এইগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টাইপের এমসিকিউ। এগুলো আমি আবারও রিপিট করতেছি, এগুলো আমাদের বোর্ড পরীক্ষায় যেরকম আসে এগুলো কিন্তু সামনে বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা আছে সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসার যথেষ্ট সম্ভাবনা আছে। এর জন্য তোমাদের এই স্টেটমেন্টগুলো আউটপুটগুলো কত দ্রুত সমাধান করা যায় এর জন্য তোমাদের বিভিন্ন ধরনের যে ফাংশন এবং তাদের স্টেটমেন্টের যে ব্যবহার, এছাড়াও অপারেটরগুলো আমরা কিভাবে ব্যবহার করব এগুলো সম্বন্ধে যথেষ্ট ধারণা থাকতে হবে। এর জন্য তোমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং আমি যে আলোচনাগুলো করলাম এই আলোচনাগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তোমরা আরও একটা স্টেটমেন্ট সমাধান করে বিষয়গুলো আরও পূর্ণাঙ্গভাবে ক্লিয়ার করে নিব। তো তোমরা আমাদের সাথেই থাকো। আচ্ছা দেখো, আমরা এখানে আরো একটা স্টেটমেন্ট নিলাম। এখানেও একটা প্রোগ্রামিং স্টেটমেন্ট আছে। এই স্টেটমেন্টে x এর মান বা x এর যে আউটপুট সেই আউটপুটের রেজাল্টটা কি হবে সেই রেজাল্ট আমাদের কাছে জানতে চাইছি। খুবই ইম্পর্টেন্ট একটা ফাংশন। তোমরা যদি এর আগের আলোচনাগুলো ভালোভাবে বুঝে থাকো তাহলে তোমরা এটা সমাধান করে নিতে পারবা। তো তোমরা যদি আগের আলোচনাগুলো বুঝে থাকো এবং তোমরা যদি চাও যে তোমরা বিষয়গুলো বুঝছো কিনা এটা নিজে থেকে বোঝার জন্য, তাহলে তোমরা এখন ভিডিওটা পজ করে এই স্টেটমেন্টের রেজাল্টটা কি হবে সেটা একটু ঝটপট বের করে নাও। তারপরে আমার রেজাল্টের সাথে মিলাই দেখো যে তোমাদের যে নির্ণয় করা রেজাল্ট সেটা সঠিক আছে কিনা। তো তোমরা নিশ্চয়ই সমাধান করে নিছো। এখন আমরা দেখি সমাধান করে তোমাদের রেজাল্টের সাথে আমাদের রেজাল্টটা মিলে কিনা। তো আমরা একটু আগে পাওয়ার যে ফাংশন সেই পাওয়ার ফাংশনটা কিন্তু জানলাম। তো পাওয়ার ফাংশনের স্ট্রাকচারটা কি ছিল? পাওয়ার ফাংশনে প্রথমে আমাদের কি লিখতে হবে, পাও, এরপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রথম যে অংশের মান সেই অংশের মানটা ভিত্তির মান নির্দেশ করে এবং পরবর্তী যে অংশের মান সেই মানটা সূচকের মান নির্দেশ করে। তো এবার দেখো, এবার পাওয়ার ফাংশনটা একটু ভিন্ন রকম মনে হচ্ছে। তো ভিন্ন রকম মনে হলেও আসলে এটা জটিল কিছু না। কেন জটিল কিছু না? কারণ এখানে এতটুকু অংশ তোমাদেরকে ভিত্তি হিসাবে কাউন্ট করতে বলছে, এরপরে কমা দিয়ে আমরা জানি কমার পরের যে অংশ সেই অংশটা আমাদের সূচক হিসেবে, তাহলে এতটুকু মান আমাদেরকে পাওয়ার বা সূচকের মান হিসেবে কাউন্ট করতে হবে। ঠিক আছে, এর আগে শুধু মান দেয়া ছিল, এবার তোমাকে এই ভিত্তি এবং সূচকের মধ্যে স্টেটমেন্ট দিয়ে দিছে, দিয়ে সেটা সমাধান করে ভিত্তির মানটা কি এবং সূচকের মানটা কি সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। তো খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। তো তোমরা খেয়াল করে দেখো আমরা এখন এটা কিভাবে সমাধান করতে পারি। তো তোমরা এর আগের অপারেটরের ব্যবহারগুলো জানলে এটা তোমরা নিজেরাই সমাধান করতে পারবা। তারপর আমি তোমাদের বিশ্লেষণ করে ধারাবাহিকভাবে বিষয়টা সমাধান করে দেখাচ্ছি। তো এরপরে আমরা যদি এখানে লিখি তাহলে আমরা এই স্টেটমেন্টটা সমান কি লিখতে পারি? এখানে লিখতে পারি আমরা পাওয়ার পাও রাখে দিলাম। আচ্ছা এখন দেখো, এখানে 3 দিয়ে 15কে ভাগ দিতে বলছে, কিন্তু ভাগ দিয়ে আমাকে কি ভাগফলের মানটা কাউন্ট করতে বলছে নাকি ভাগশেষের মানটা? তো তোমরা নিশ্চয়ই বুঝে নিতে পারছো যে এখানে যেহেতু স্ল্যাশ দেয়া আছে, তো স্ল্যাশ থাকলে আমরা কোন মানটাকে কাউন্ট করব? ভাগফল। আর পার্সেন্টেজ থাকলে আমরা কোন মানটাকে কাউন্ট করব? ভাগশেষ। তো যেহেতু এখানে স্ল্যাশ দেয়া আছে তাহলে অবশ্যই আমরা কোন মানটাকে নেব? ভাগফলের যে মান সেই ভাগফলের মানটা। তো খেয়াল করে দেখো, 3 দ্বারা যদি আমরা 15কে ভাগ দিই তাহলে অবশ্যই সেখানে ভাগফলের রেজাল্ট যেটা সেই রেজাল্ট আমরা কত পাবো? 5 পাবো। এখানে মাইনাস অপারেটর আছে, আমরা মাইনাস দিয়ে দিলাম। এখন দেখো এখানে 3 দ্বারা 9কে ভাগ দিয়ে এখানেও যেহেতু স্ল্যাশ আছে তাহলে পুনরায় আমাদেরকে কোন মানটা কাউন্ট করতে হবে? ভাগফলের যে মান আছে সেই মানটা। তো 3 দ্বারা 9কে ভাগ দিয়ে আমরা এখানেও যে ভাগফলের অংশটা পাবো সেটা কত হবে? 3 হবে। এরপর কমা দিয়ে এখানে তোমাদের সূচকের মানটা কাউন্ট করতে বলছে। তো সূচকের মানে দেখো এখানে কিন্তু দেয়া আছে পার্সেন্টেজ। তো আমরা বারবারই বলতেছি স্ল্যাশ থাকলে আমরা ভাগফলের রেজাল্টটাকে কাউন্ট করে বসাবো, আর যদি পার্সেন্টেজ থাকে তাহলে আমরা ভাগশেষের রেজাল্টটাকে কাউন্ট করে বসাবো। তো তোমরা বলো দেখি, 5 দ্বারা যদি আমরা 17কে ভাগ দেই তাহলে আমাদের অবশিষ্ট বা ভাগশেষের মানটা কত থাকবে? 2 থাকবে, কারণ 3 5 15 হয়ে যাবে। তাহলে 17 থেকে 15 বাদ দিলে আমরা অবশিষ্ট যে রেজাল্ট সেই অবশিষ্ট রেজাল্টটা কত পেয়ে যাব? 2 পেয়ে যাব। তো আমরা এই যে অংশটা পাওয়ার ফাংশন দিয়ে যেটা আছে এটা কিন্তু আমরা সমাধান করে নিলাম। এখন এরপরে বাকি অংশটুকু আমরা আপাতত এখানে লিখে নেই, আমি ধারাবাহিকভাবে তোমাদের সমাধান করে দিচ্ছি যেন তোমরা বিষয়টা খুবই সুন্দরভাবে বুঝতে পারো। তাহলে এখানে -4 আমরা রেখে দিলাম। আচ্ছা এখন এতটুকু আমরা সমাধান করে নিতে পারি। কিভাবে সমাধান করে নিতে পারি? তোমরা জানো যে স্টার দ্বারা প্রোগ্রামিং কি বোঝায়? গুণ বোঝায়। প্রোগ্রামিং এ প্লাসকে প্লাস দ্বারা, মাইনাসকে মাইনাস দ্বারা, গুণকে স্টার সাইন দ্বারা, বা এটাকে আমরা আইসিটির ভাষায় যদি বলি বা প্রোগ্রামিং এর ভাষায় এটাকে বলা হয় অ্যাস্টারেস, এবং ভাগকে কি দ্বারা? স্ল্যাশ দ্বারা, এবং ভাগশেষকে কি দ্বারা প্রকাশ করা হয়? পার্সেন্টেজ চিহ্ন দ্বারা। তো এখানে যদি স্টার বা অ্যাস্টারেস চিহ্ন দেয়া আছে তার মানে এই দুইটা মান আমাদেরকে গুণ করতে হবে। তাহলে 3 আর 2 গুণ করলে আমরা অবশ্যই রেজাল্টটা কত পাবো? 6 পাবো, এবং পরবর্তী অংশের মান কত দেয়া আছে? +7 দেয়া আছে। তো এখন এই পুরো অংশটা আমরা
একটু ক্যালকুলেশন করে দেখি, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাব। তো এখানে দেখো পাওয়ার, আচ্ছা আমি আরো এক লাইন তোমাদের এক্সট্রা করে দেখাচ্ছি। তো পাওয়ার দিয়ে এখানে 5 - 3 করলে আমরা কত পাবো, 2 পাবো। এরপরে কমা দিয়ে এখানে সূচকের মানও কত দেয়া আছে, 2 দেয়া আছে, -4, আর এদিকে +6 এবং +7 কাউন্ট করলে টোটাল রেজাল্ট কত হবে, +13 হয়ে যাবে। আচ্ছা পাওয়ার দিয়ে আমরা কি জানি, প্রথম অংশটা কার মান নির্দেশ করে, ভিত্তির মান, তাহলে এখানে 2 কার মান, ভিত্তির মান, এখানে 2 কার মান, সূচকের মান, তাহলে এখানে ভিত্তির মানও 2, সূচকের মানও 2। তো ভিত্তির জায়গায় ভিত্তি বসে গেল, সূচকের জায়গায় সূচক করলে চলে গেল, এখানে -4 থাকলো, আর এদিকে কত থাকতেছে, +13। তো 2 স্কোয়ার করলে আমরা রেজাল্ট কত পাবো বলো তো, 4 পাবো। এদিকে থাকতেছে -4 আর এদিকে থাকতেছে +14। তো 4 মাইনাস করলে এখানে আমাদের 0 হয়ে যাবে, আর 0 আর +13 কাউন্ট করলে আমরা যে সর্বশেষ রেজাল্ট এই স্টেটমেন্টের, সেটা কত পেয়ে যাব, 13 পেয়ে যাব। তো এটাই কিন্তু আমাদের এক্স এর ভ্যালু বা কাঙ্ক্ষিত রেজাল্ট। তো দেখো আমরা যদি জাস্ট একটু ফাংশন এবং অপারেটরের ব্যবহার বিধিগুলো জানে রাখতে পারি, তাহলে আমাদেরকে যত জটিল বা যে কোনো ফাংশন দেয়া থাক না কেন, আমরা কিন্তু সেটা ইজিলি সমাধান করে নিতে পারবো। তো আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই থাকবে। আমরা আরও কিছু স্টেটমেন্ট নিয়ে পরবর্তী কোনো টিউটোরিয়ালে আলোচনা করব। তো তোমরা এই স্টেটমেন্টগুলো আরও বেশি বেশি প্র্যাকটিস করবা, তোমরা নিজেরাই এই মানগুলো চেঞ্জ করে প্র্যাকটিস করবা, অথবা তোমাদের যে পাঠ্য বই, সেই পাঠ্য বইয়েও কিন্তু এই ধরনের বিভিন্ন ধরনের স্টেটমেন্ট আছে, ওই থেকে নিজেরাই প্র্যাকটিস করে নেবা। এবং এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিবা, এবং তোমাদের আরও কি কি বিষয় টিউটোরিয়ালের প্রয়োজন সেগুলো আমাদের এই ভিডিও সেকশনে কমেন্টের মাধ্যমে জানালে আমরা সেই রিলেটেড ভিডিও তৈরি করে তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এবং সামনে যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, এটাতে যেন তোমরা উল্লেখযোগ্য সংখ্যক প্রশ্ন কমন পাও, এবং তোমাদের জন্য আইসিটি বিষয়ে কোনো ধরনের ভয় ভীতি না থাকে, নিজেদের মধ্যে একটা কনফিডেন্ট নিয়ে সবগুলো বিষয় ভালোভাবে শেষ করে পরীক্ষার হলে যেতে পারো, সেই প্রত্যাশায় আমরা আরও কিছু টিউটোরিয়াল তোমাদের তৈরি করার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে আজকে ক্লাসে উপস্থিত থাকার জন্য।